সংযুক্তি 1945 সালে প্রকাশিত মাসিক মোহাম্মদী থেকে সংগৃহীত। তিতাস একটি নদীর নাম। প্রথম, দুই নদী। তিতাস একটি নদীর নাম। তার কূলে কূলে জল, তার বুক ভরা ঢেউ, প্রাণ ভরা উচ্ছ্বাস। স্বপ্নের ছন্দে সে বহিয়া যায়। ভোরের বায়ু তাকে তন্দ্রা হইতে জাগাইয়া তোলে। দিনের সূর্য তাকে তাতায়। রাতের চাঁদ ও তারারা তাকে ঘুম পাড়াইতে গিয়া পারে না। অতি বড় নম্র সে। মেঘনা পদ্মার বিরাট বিভীষিকা তার মধ্যে নাই, নাই মারমুখ পাতনের বিপর্যয়। সে অতি ছোটও নয়। রমু মোড়লের মড়াই, মাধব কৈবর্তের ডাঙ্গি, যদু পণ্ডিতের পাঠশালার পাশ দিয়া বহিয়া যাওয়া শীর্ণা পল্লীতটিনীর চোরা কাঙালপনাও তার নাই। তিতাস মাঝারো নদী। দুষ্ট পল্লীবালক তাকে সাঁতারে ডিঙাইয়া অপমান করিতেও সাহস পাইবে না। আবার ছোট্ট নৌকায় ছোট্ট বউ নিয়া মাঝি তার হাত বৈঠা দিয়া এপার ওপার করিতেও কোনো দিন ভয় পাইবে না। তিতাস শাহী মেজাজে চলে। তার সাপের মতো বক্রতা নাই, কৃপণের মতো কুটিলতা নাই। কৃষ্ণপক্ষের ভাটায় তার বুকের খানিকটা শুষিয়া নেয়, কিন্তু কাঙাল করে না। শুক্লপক্ষের জোয়ারের উদ্দীপনা তাকে ফুলায়, কিন্তু উদ্বেল করে না। তিতাসের বুঝি সব ব্যাপারেই নিজের একটা গরজ আছে। তবু যদি ইতিহাসে কোনোদিন তার নাম থাকিত। কত নদীর তীরে নীলের ব্যাপারী ফিরিঙ্গিদের কুঠি কেল্লা একসময়ে ছিল, ধ্বংসাবশেষ এখনও খুঁজিয়া পাওয়া যায়। কত নদীর তীরে মোঘল পাঠানের তাঁবু পড়িয়াছে। কত নদীর বুকে মগদের ছিপ নৌকা রক্ত লড়াইয়ে মাতিয়াছে। তীরে তীরে যুদ্ধ হইয়াছে। মানুষ আর হাতি ঘোড়ার রক্তে সে সব নদীর জল কত লাল, কত ঘোলা হইয়াছে। তারা ইতিহাসের অন্তর্গত। তারা হয়তো শুকাইয়া গিয়াছে, কিন্তু পুঁথির পাতায় তারা রেখ কাটিয়া রাখিয়াছে। তিতাসের বুকে তেমন কোনোই রাজকীয় ইতিহাস নাই, রাষ্ট্র বিপ্লবের পরিচিহ্ন নাই। সে শুধু একটা নদী। তীর আছে, আর তীরের বাঁধনে জল আটকা পড়িয়া আছে। তাই সে নদী। এ জল একদিন শুকাইয়াও যাইতে পারে। এ তীর ধসিয়া সমান হইয়াও যাইতে পারে। তখন কোথায় বা থাকিবে তার নদী হওয়ার গৌরব? আর কোথায় বা থাকিবে তার ফুলিয়া ওঠা ছন্দমাতাল ঝঙ্কার? তার তীরে বড় বড় নগরী বসানো নাই। বড় বড় সওদাগরের নৌকারা বড় বড় পাল তুলিয়া তার বুকে স্বার্থ তাড়নায় বিচরণ করিতে আসে না। ভূগোলের পাতায় তার নাম নাই। তিতাস শুধু একটা নদী। সুজলা পূর্ব বাংলার একাধারে খানিকটা স্থান জুড়িয়া পড়িয়া আছে। বাহিরের কেউ তাকে জানিল না, চিনিল না। দুই তীরে ঘর বাঁধিয়া যারা থাকে, যাদের সাথে তার নিত্য পরিচয়, খালি তারা ছাড়া। পাহাড় থেকে বয়ে আসার সমমর্যাদা নাই তার। সাগরে বিলাইবার সম্পদের গৌরব নাই তার। ঝর্ণা থেকে জল টানিয়া পাহাড়ি ফুলেদের ছুঁইয়া ছুঁইয়া উপল ভাঙিয়া নামিয়া আসার আনন্দ কোনো দিন সে পাইল না। সাগরের অসীমকে বিরাট চুম্বনে গ্রাস করিবার আনন্দ কোনো কালে তার ঘটিবে না। দুরন্ত মেঘনা নাচিতে নাচিতে কোন কালে কোন অসতর্ক মুহূর্তে পা ফসকাইয়াছিল। বাঁতিরটা একটু মচকাইয়া গিয়া ভাঙিয়া যায়। স্রোত আর ঢেউ সেখানে প্রবাহের সৃষ্টি করে। ধারা
সেখানে নরম মাটি খুঁজিয়া কাটিয়া ভাঙিয়া দুমড়াইয়া পথ সৃষ্টি করিতে থাকে। এক পাকে শত সহস্র গা গেরাম ঘুরিয়া অনেক জঙ্গল অনেক মাঠ ময়দানের ছোঁয়া লইয়া ঘুরিয়া আসে। মেঘনার গৌরব আবার মেঘনার কোলেই বিলীন হইয়া যায়, এই তার ইতিহাস। কিন্তু সে কি আজকের কথা? কেউ মনেও করে না কিসে তার উৎপত্তি হইল, খালি জানে তিতাস একটা নদী। অনেক দূরপাল্লার পথ বহিয়া উহার দুই মুখ মেঘনায় মিশিয়া গিয়াছে। সাঁওতাল রমণীর হাতের কাঁকনের দুই মুখ যেমন একটু ফাঁক থাকে, তিতাসের দুই মুখের মধ্যে রহিয়াছে তেমনই ফাঁক, একটু কাঁকনের মতোই তার বলয় আকৃতি। তিতাস নিজস্ব নয়, কখনো শীর্ণ হয় না সে। জোয়ারের সময়ে অতিমাত্রায় ফুলিয়া উঠিয়া চন্দ্রালোকে বেহায়া মেয়ের মতো খলখল করিয়া হাসিয়াও ওঠে না। অনেক নদী আছে, বর্ষার অকুণ্ঠ প্লাবনের অজস্রতায় ডুবিয়া তারা ভাসিয়া নিশ্চিহ্ন হইয়া যায়। পাড়ের কোনো হদিস থাকে না, সব দিক একাকার। কেউ তখন বলিতে পারে না এখানে একটা নদী ছিল। সুদিনে আবার তাদের ওপর বাঁশের সাঁকর বাঁধ পড়ে। ছেলে মেয়ে বুড়ো বুড়িরা পর্যন্ত একখানা বাঁশে হাত রাখিয়া আর একখানা বাঁশে পা টিপিয়া টিপিয়া পার হইয়া যায়। ছেলে কোলে নারীরাও যাইতে পারে। নৌকাগুলো অচল হয়, মাঝিরা কোমরে দড়ি বাঁধিয়া সেগুলোকে টানিয়া আনা নেওয়া করে। এপারে ওপারে ক্ষেত, চাষিরা দিনের রোদে তাতিয়া কাজ করে। এপারের চাষি ওপারের জনকে ডাকিয়া ঘরের খবর জিজ্ঞাসা করে। ওপারের চাষি ঘাম মুছিয়া জবাব দেয়। গরুগুলি নামিয়া স্নান করিতে চেষ্টা করে, অবগাহন স্নান, কিন্তু গা ডোবে না। কাক স্নান করা মাত্র সম্ভব হয় কোনো রকমে। নারীরা কোমর জলে গা ডুবাইবার চেষ্টায় উবু হয়। দুই হাতে ঢেউ তুলিয়া নিচু করা ঘাড়ে পিঠে জল দিয়া স্নানের কাজ শেষ করে। শিশুদের ডুবিবার ভয় নাই বলিয়া মায়েরা তাদের জলে ছাড়িয়া দিয়া নিরুদ্বেগে বাসন মাজে, কাপড় কাচে, আর 1 পয়সা দামের কার্বলি সাবানে পা ঘষে। অল্প দূরে ঘর, পুরুষ মানুষে ডাক দিলে এখান হইতে শোনা যাইবে, তাই ব্যস্ততা নাই। কিন্তু সত্যি কি ব্যস্ততা নাই? যে মানুষটা এক গা ঘাম লইয়া খেতে কাজ করিয়া বাড়ি গেল, তার ভাত বাড়িয়া দিবার লোকের মনের ব্যস্ততা থাকবেই তো। দুপুরে নারীরা ঘাটে বেশি দেরি করে না, কিন্তু সকালে সন্ধ্যায় করে। পুরুষেরা এই জন্য কিছু বলে না। তারা জানে এ নদী দিয়া কোনো সদাগরের নাওয়ের আসা যাওয়া নাই। শীতে বড় কষ্ট, গম গম করিয়া জলে নামিতে পারে না। জল খুব কম, সারা গা তো ডোবেই না, কোমর অবধিও ডোবে না। শীতের কনকনে ঠান্ডা জলে হুম করিয়া ডুবিয়া ভাসিয়া উঠিবার উপায় নাই। একটু একটু করিয়া শরীর ভেজে, মনে হয় একটু একটু করিয়া শরীরের মাংসর ভেতর ছুরি চালাইতেছে কেউ। চৈত্রের শেষে খরায় খাঁ খাঁ করে। এতদিন যে জলটুক অবশিষ্ট ছিল তাও একটু একটু করিয়া শুষিতে শুষিতে একদিন নিঃশেষ হইয়া যায়। ঘামের গা ধুইবার আর উপায় থাকে না। গরুরা জল খাইতে ভুল করিয়া আসিয়া ভাবনায় কাতর হয়। মাঘের মাঝামাঝি সর্ষে ফুলে আর কড়াই মটরের সবুজিমায় দুই পারে নকশা করা ছিল। নদীতেও ছিল একটু জল। জেলেরা 3 কোনা পেলুন, জাল ঠেলিয়া চাঁদা, পুঁটি, ট্যাংরা কিছু কিছু পাইত। কিন্তু চৈত্রের খরায় এসবের কিছুই থাকে না। মনে হয়
মাঘ মাসটা যেন ছিল একটা স্বপ্ন। চারিদিক ধু ধু করা রুক্ষতায় কাতরায়। লোকেরা বিচলিত হয় না, জানে তারা এ সময় এমন হয়। তিতাসের 13 মাইল দূরে এমনই একটা নদী আছে, নাম বিজয় নদী। তিতাসের পাড়ের জেলেদের অনেক কুটুম বিজয় নদীর পাড়ের পাড়াগলিতে আছে। তিতাসের পাড়ের ওরা ওই নদীর পাড়ের কুটুম বাড়িতে অনেকবার বেড়াইতে গিয়াছে। গ্রামের নাম কসবা। নিকটেই কমলা সাগর দিঘি, তার পাড়ে মেলা হয়, দেখিতে গিয়াছে। আরও 5 মাইল দক্ষিণে নয়ানপুর গ্রাম। বিবাহের সম্বন্ধের খোঁজে সে গাঁয়েও গিয়াছে। বিজয় নদী বাঁকিয়া সে গাঁয়ের মালোপাড়াকেও ছুঁইয়া গিয়াছে। সেসব গাঁয়ে তারা দেখিয়াছে চৈত্রের খরায় নদী কত নিষ্করুণ হয়। নিজের চোখে দেখিয়া আসিয়াছে, একদিক দিয়া জল শুকায়, আর একদিক দিয়া মাছেরা দমবন্ধ হওয়ার আভাসে নাক জাগাইয়া হাঁফায়। মাছেদের মতো জেলেদেরও তখন দম বন্ধ হইতে থাকে। সামনে মহাকালের শুষ্ক এক কঙ্কালের ছায়া দেখিয়া তারা একসময় হতাশ হইয়া ছাড়িয়া দেয় বিজয় নদীর আশা। তারপর তারা কি করে? যারা বর্ষার সময় চাঁদপুরের বড় গাঁয়ে নৌকা লইয়া প্রবাস বাহিতে গিয়াছিল, তারা সেখানে নিকারির জিম্মায় নাও জাল রাখিয়া রেলে চড়িয়া আসিয়া পড়ে। তাদের কোনো চিন্তা থাকে না, হাতের টাকা ভাঙিয়া এই দুর্দিন পার করে। যারা বর্ষায় ঘরের মায়া ছাড়িয়া বাহির হয় নাই, তারাই পড়ে এই সময় বিপদে। ঠনঠনে নদী, জাল ফেলিবে কোথায়? 3 কোনা ঠেলা জাল কাঁধে ফেলিয়া আর এক কাঁধে গলা চিপা কাঁধা ডোলা বাঁধিয়া এ পাড়া সে পাড়ায় টই টই করিয়া ঘুরিতে থাকে। কোথায় পানাপুকুর আছে মালিকহীন ছাড়া বাড়িতে। চারপাড়ে বনবাদারের ঝুপড়ি, সবুজ সতেজ লালিত্যহারা। তারই ঝরাপাতা পড়িয়া পচিয়া ভারী হইয়া তলায় শায়িত আছে। তারই উপর দিয়া ভাসিয়া উঠিয়া ছোট মাছেরা ফুট ছাড়ে। গঙ্গা জল শুকাইয়া কোমর জল শুকাইয়া হাঁটু জল হইয়াছে। মাছেদের ভাবনার অন্ত নাই, কিন্তু অধিক ভাবিতে হয় না। গোপাল কাছা দেওয়া দীর্ঘাকার মালো কাঁধের জাল নামাইয়া সেন দৃষ্টিতে তাকাইতে তাকাইতে এক সময় খেউ মারিয়া তুলিয়া ফেলে। মাছেদের ভাবনার এখানেই শেষ হয়। কিন্তু যারা মারিল তাদের ভাবনার তো শেষ হইল না। তাদের ভাবনা আরও সুদূর প্রসারী। তাদের ভাবনা সামনের বর্ষাকাল পর্যন্ত প্রসারিত। বর্ষাকালের আর খুব বেশি দেরি নাই। সংকটের অবসান সম্ভাবনায় অনেক মালো উদ্বেগের পাহাড় ঠেলিয়া চলিয়াছে। হাতে ঠেলা জাল লইয়া চুনোপুটি যা পায় ধরিয়া 1.5 পোয়া চাউলের জোগাড় করিতেছে। কিন্তু গদাধর মালোর দিন আর চলিতে চায় না। একদিন অনেক খানা ডোবায় খেউ মারিয়াও কিছুই পাইল না। নামিলে টকবক করিয়া পচা জলের ভুরভুরি ওঠে, আর খেউ মারিলে 3-4টা ব্যাঙ জাল হইতে লাফাইয়া এদিক ওদিক পড়িয়া যায়। উঠানের একদিকে একটা ডালিম গাছ, পাতা শুকাইয়া গিয়াছে। গদাধরের বউ লাগাইয়াছিল। বউ যৌবন থাকিতেই শুকাইয়া গিয়াছিল। গাল বসিয়া বুক দড়ির মতো সরু হইয়া গিয়াছিল। বুকের স্তন্দটি বুকেই বসিয়া গিয়াছিল তার। তারপর একদিন সে মরিয়া গিয়াছিল। সে মরিয়া গিয়া গদাধরকে বাঁচাইয়াছে।
তার কথা গদাধরের আর মনে পড়ে না। তারই মতো শুকাইয়া যাওয়া তারই হাতের ডালিম গাছটা এক একদিন চোখে পড়ে। কোনোদিন তাকে মনে পড়ে না, আজ মনে পড়িয়া গেল। বউটা মরিয়া কি ভালোই না করিয়াছে। থাকিলে আজ তার একার ভাবনা শত গুণ হইয়া দেখা দিত। আজ তার অবস্থা হইত ঠিক নিত্যানন্দ দাদার মতো। নিত্যানন্দ থাকে উত্তরে ঘরে, তার বউ আছে, আর আছে একটি ছেলে, একটি মেয়ে। নিত্যানন্দ পরিবারের দিকে চাহিয়া গদাধর শিউরিয়া ওঠে। এক পেটের ভাবনা নিয়াই বাঁচি না, দাদা চারিটা পেটের ভাবনা মাথায় করিয়া কেমন তামাক খাইতেছে। তার যেন কোনো ভাবনাই নাই। সত্যি নিত্যানন্দর আর কোনো ভাবনা নাই। যতই ভাবিয়াছে দেখিয়াছে, কোনো কুল কিনারা পাওয়া যায় না। বউ ঝিমাইতেছে, ছেলে মেয়ে দুইটা নেতাইয়া পড়িয়া কিসের নির্ভরতায় অক্ষম নিত্যানন্দের মুখের দিকে চাহিয়া আছে। আর নিত্যানন্দ কোনো উপায় না দেখিয়া খালি তামাক টানিতেছে। পশ্চিমের ভিটায় গদাধরের ঘর। ডালিম গাছে কাঁধের জাল ঠেকাইয়া দিয়া ডোলটা ছড়িয়া ফেলিল দাওয়ার একদিকে। দক্ষিণ ও পূর্ব দিকের ভিটা খালি। তাদের দুই কাকা থাকিত। এক কাকা মরিয়া গিয়াছে এবং তার ঘর বেচিয়া তার শ্রাদ্ধ করিতে হইয়াছে। আরেক কাকা ঘর ভাঙিয়া লইয়া আর এক গাঁয়ে ছাড়িয়া গিয়াছে। গদাধর অকারণে ঠেকাইয়া উঠিল। খালি তামুক খাইলে পেট ভরব? কি খামু তবে? না, লোকটার খালি পেটই শুকায় না, মাথাও শুকাইয়া গিয়াছে। লও যাই বোধাইয়ার বাড়ি। নয়নপুরে বোধাই মালো সব মালোদের চেয়ে টাকায় বড়। বাড়িতে 4-5টা ঢেউটিনের ঘর। দুই ছেলে গণেশ ও কালীমোহন রোজগারি লোক। বোধায় হাতির মতো মোটা ও কালো, শরীরেও হাতির মতোই জোর। তার কারবার অন্য ধরনের। বড় বড় দিঘি ইঝারা দিয়া মাছের পোনা ফেলে। মাছ বাড়িতে থাকে, আর তারা 3 বাপ বেটায় লোকজন লইয়া জাল ফেলে, মাছ তোলে, বেচে, চালান দেয়। কসবাতে খুব বড় কয়েকটি দিঘি আছে, ঐতিহাসিক দিঘি, যেমন কল্যাণ সাগর, কমলা সাগর, ক্ষীর সাগর। এপারে দাঁড়াইলে ওপারের মানুষ ছোট দেখায়, এমনই বড়। এত বড় দিঘির এপার ওপার বাঁধিয়া বোধাই মালো জাল ফেলে। কোনোখানে ফাঁক না রাখিয়া বাঁশের সাহায্যে জাল হাঁটাইয়া নিয়া ওপারে নিয়া তোলে। তুলিবার সময় শত শত মাছ কলরব করিয়া ওঠে। এ কাজে বোধায় অনেক লোকজন খাটায়। তামাম দিন লাগে এই রকম একটা খেউ তুলিতে। খেউ পিছে লোকজনকে সে খাওয়ায়, 1টা করিয়া টাকা আর 1টা করিয়া কাপড় দেয়। তার বাড়িতে সেদিন ছোট একটা উৎসব লাগিয়া যায়। বড় ছেলে গণেশ বাড়ির পরবর্তী মুরুব্বি। বিবাহ করিলে তার বউ বাঁচে না। পরপর 5 বিবাহ করিয়া বউ হারাইলে 6ষ্ঠ বিবাহ করিল তিতাসপাড়ে গোগনঘাট গ্রামে। বউ ছিল বাপের বাড়িতে। লইতে আসিয়া গণেশ সকালবেলা তিতাসের পাড়ে গিয়া দাঁড়াইল। তিতাসে কত জল, কত স্রোত, কত নৌকা, সব দিক দিয়াই তাতে অকৃপণতার প্রকাশ। তার বাপের কেনা দিঘি কল্যাণ সাগরের মতোই অজস্রতা, আর তাদের বিজয় নদী শুকাইয়া গিয়াছে। নিত্যানন্দ গদাধরের মতো কাঙাল হইয়া একেবারে শুকাইয়া গিয়াছে। এহেন বিজয় নদীর তীরে তীরে যে মালোরা ঘর বাঁধিয়া আছে, তাদের কত কষ্ট। নদী শুকাইয়া গেলে তাদের নৌকাগুলি অচল হইয়া থাকে,
আর কাঠফাটা রোদে কেবল ফাটে। তিতাস তীরের মালোরা যারা সেখানে বেড়াইতে গিয়াছে, চৈত্রের খরায় নদী কত নিষ্করুণ হয় তাহা তারা দেখিয়া আসিয়াছে। রিক্ত মাঠের বুকে ঘূর্ণির বুভুক্ষা দেখিতে দেখিতে ফিরতি পথে তারা অনেকবার ভাবিয়াছে, তিতাস যদি কোনোদিন এইরকম করিয়া শুকাইয়া যায়। ভাবিয়াছে এর আগেই হয়তো তাদের বুক শুকাইয়া যাইবে। ভাবিতে ভাবিতে হঠাৎ পাশের জনকে নিতান্ত খাপছাড়াভাবে বলিয়াছে, বিজনার পাড়ের মালগোষ্ঠী বড় অবাগা রে ভাই, বড় অভাগা। যারা বিজয় নদীর দশা দেখে নাই, খালি বছরের পর বছর তিতাসের তীরেই বাস করিয়াছে, তারা অত শত ভাবে না। তারা সর্বদা সব পেয়েছে দেশে থাকে কি না। তিতাস তাদের খাওয়া পড়ার মাছ দেয়, পান করার জল দেয়। তাদের কারো কারো ধান খেতে খাল কাটিয়া তারা কম পরিশ্রমে তিতাস হইতে সেচনি দিয়া জল দিতে পারে, খরা চৈত্রের শেষেও। শীতে হুড়মুড় করিয়া জলে ঝাঁপাইয়া পড়িয়া হুড়মুড় করিয়া উঠিতে হয় না। তারা নিজেরাই জানে জলে নামিবার আগেই কত শীত। ডুব দিয়া দেখিলে আর কোনো শীত নাই। গরমের দিনে ঝাঁপাইয়া ঝুঁপাইয়া হাসিয়া ঢঙ্গিয়া লাই খেলিয়া গাহন করিতে পারে। তারা অতটা ভাবিবার দরকার বোধ করে না। কিন্তু যারা এর সাথে বিজয় নদীর পাড়ের দুর্দশার কথা তুলনা করে, তারা মনে মনে বলে, বেঁচে থাকুক আমাদের তিতাস। তবুও তারা ভাবে, তিতাসের অনুগত বিশালতার দিকে চোখ মেলিয়া তারা ভাবে, এ জলের যৌবন অনন্তকাল ধরিয়া অশেষ থাকিয়া যাইবে। সবচেয়ে বেশি ভাবে জেলেরা। 3 কোনা ঠেলা জাল, আবার একটা জাল, তারে হাঁটু জলে ঠেলিতে হয়। ওঠে চিংড়ির বাচ্চা। 1.5 হাত তো মোটে লম্বা এ ঠেলা জাল। তিতাসের বুকে তাই ডোবে না। তাই দেখিয়া এ গাঁয়ের কে যেন ব্যঙ্গ করিয়া একটা গান বাঁধিয়াছিল, চাল চিবাইয়া ঠেলা জাল বাই, আমার মতন গরিব নাই, চাল চিবাইয়া। আর তিতাসের জলে কত বড় বড় জাল ফেলিয়া তারা কত রকমের মাছ ধরে। এখানে যদি তিতাস নদী না থাকিত, বিজয় নদী থাকিত, তবে তারা নাভিশ্বাসে হাঁপাইত। নাকের চারিদিক থেকে বায়ুটুকু সরাইয়া রাখিলে যা অবস্থা হয়, তাদের ঠিক সেই রকম অবস্থা হইত। ওদের মতো তাহাদিগকেও ঠেলা জাল ঘাড়ে করিয়া গ্রাম গ্রামান্তরের খানা ডোবা খুঁজিয়া মরিতে হইত 2 আনা আর 10 পয়সার মৌরলা ধরিবার জন্য। জেলেদের বৌঝিয়েরা ভাবে অন্য রকম কথা। বড় নদীর কথা যারা শুনিয়াছে, যেসব নদীর নাম মেঘনা আর পদ্মা, কি ভীষণ! পাড় ভাঙে, নৌকা ডোবায়, কি ঢেউ, কি গহীন জল! চোখে না দেখিয়াই বুক কাঁপে। কত কুমির আছে সেসব নদীতে। তাদের পুরুষদের মাছ ধরার জীবন। রাতে বেরাতে তারা জলের উপর থাকে। এত বড় নদীতে তারা বাহির হইত কি করিয়া? তাদের নদীতে পাঠাইয়া মেয়েরা ঘরে থাকিতই বা কেমন করিয়া? তিতাস কত শান্ত। তিতাসের বুকে ঝড় তুফানের রাতেও স্বামী পুত্রদের পাঠাইয়া ভয় করে না। বউরা মনে করে স্বামীরা তাদের বাহুর বন্ধনেই আছে। মায়েরা ভাবে
ছেলেরা ঠিক মায়ের বুকে মাথা এলাইয়া দিয়া শান্ত মনে মাছ ধরার জাল গুটাইতেছে। বাংলার বুকে জটার মতো নদীর প্যাঁচ, সাদা ঢেউ তোলা জটা। কোন মহাস্থবিরের চুম্বন রসসিক্ত বাংলা। তার জটাগুলি তার বুকের তারুণ্যের ওপর দিয়া সাপ খেলানো জটিলতা জাগাইয়া নিম্নাঙ্গের দিকে সরিয়া পড়িয়াছে। এ সবই নদী। সবগুলি নদীর রূপ এক নয়, উহাদের ব্যবহার এবং উহাদের সহিত ব্যবহার তাও বিভিন্ন রকমের। সবগুলি নদী মানুষের প্রাত্যহিক জীবনের কাজে আসে, কিন্তু এ কাজে আসার নানা ব্যতিক্রম আছে। বড় নদীতে সওদাগরের নাও আসে পাল তুলিয়া, গুণ টানিয়া। উহার বিশাল বুকে জেলেরা সারাদিন নাও লইয়া ভাসিয়া থাকে, নৌকায় রাঁধে, খায়, ঘুমাইয়া থাকে, মাছ ধরে। পাইকারেরা সে মাছ কিনিয়া নেয়। সব বিষয়ে একটা কঠোর রূপ এখানে প্রকটিত। তীরে তীরে বালুচর, তীরে তীরে নগর, তাল, নারিকেল, সুপারির বাগ। স্রোতের খরায় তীরের মাটি কাটে, ধসে। ঢেউয়ের আঘাতে তীরগুলি ভাঙিয়া ভাঙিয়া খসিয়া পড়ে। গৃহস্থালি ভাঙে, ক্ষেত খামার ভাঙে। তাল, নারিকেল, সুপারির গাছগুলি সারি বাঁধিয়া ভাঙিয়া পড়ে। ক্ষমা নাই। ভাঙা গড়ার এক রুদ্র দোলার দোলনায় করাল এক চিত্তচঞ্চল ক্ষিপ্ত আনন্দ। সেই এক ধরনের শিল্প আরেক শিল্পের দিক আছে, সৌম্য, শান্ত, করুণ, স্নিগ্ধ, প্রসাদ গুণের মাধুর্যে রঞ্জিত এ শিল্প। এ শিল্পের শিল্পী মহাকালের তাণ্ডব নৃত্য আঁকিতে পারে না। পিঙ্গল জটার বাঁধন খসিয়া পড়ায় প্রচণ্ডতা এ শিল্পের শিল্পীর তুলনায় ধরা দিবে না। এ শিল্পের শিল্পী মেঘনা, পদ্মা, ধলেশ্বরীর তীর ছাড়িয়া তিতাসের তীরে আঙিনা রচনা করিয়াছে। সে শিল্পী যে ছবি আঁকে তা বড় মনোরম। তীর ঘেঁষিয়া সব ছোট ছোট পল্লী, তারপর জমি, তাতে অঘ্রাণ মাসে পাকা ধানের মৌসুম, আর মাঘ মাসে সর্ষে ফুলের অজস্র হাসি। তারপর পল্লী, ঘাটের পর ঘাট, সে ঘাটে সব জীবন্ত ছবি। মা তার নাদুস নুদুস ছেলেকে ডুবাইয়া চুবাইয়া তোলে। বৌঝিরা সব কলসি লইয়া ডুব দেয়, পরক্ষণে ভাসিয়া ওঠে। অল্প দূর দিয়া নাও যায়, একের পর এক। কোনোটাতে থাকে ছই, কোনোটাতে থাকে না। কোনো কোনো সময় ছইয়ের ভেতর নয়া বউ থাকে। বাপের বাড়ি থেকে স্বামী তার বাড়িতে লইয়া যায়, তখন ছইয়ের এপারে ওপারে থাকে বউয়েরই শাড়ি কাপড়ের বেড়া। স্বামীর বাড়ি থেকে যখন বাপের বাড়িতে যায়, তখন কিন্তু কাপড়ের বেড়া থাকে না, থাকে না তার মাথায় ঘোমটা। ছইয়ের বাহিরে বসিয়া ঘাটগুলির দিকে চাহিয়া থাকে সে। স্বামীর বাড়ির ঘাট অদৃশ্য না হইলে কিন্তু সে ছইয়ের বাহিরে আসে না। তারা স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি আর বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যায় অনেক হাসি কান্নার ঢেউ বুকে লইয়া। যে বউ স্বামীর বাড়ি যায় তার এক চোখে প্রজাপতি নাচে, আর এক চোখে থাকে জল। যারা সব ভিন জাতের বউ, বামুন, কায়েত, যুগী, নানা জাতের, জেলেদের বউরা জেলে নৌকাতেই যায়। তারাও তো সুন্দরীও নয়, অত তাদের আবরুরও দরকার হয় না, কিন্তু ওরা খুব সুন্দরী। জেলের ছেলেরা কপালে দোষ দেয়, অমন সুন্দর বউ তাদের জীবনে কোনো দিন আসিবে না। ভালো করিয়া চায় তারা, ভালো করিয়া চাহিতে পারিলে প্রায়ই ছইয়ের ফাঁক দিয়া।
বাতাসে শাড়িটা একটু সরিয়া গেলে চকিতে তারই ফাঁক দিয়া টুকটুকে একখানা মুখ আর একজোড়া চোখ চোখে পড়িবে। বউয়ের অভিভাবক ছইয়ের দুই মুখে গুঁজিয়া দিয়াছে শাড়ির বেড়া। তাতে বউকে সকলে দেখিতে পারে না, কিন্তু বউ সকলকে দেখিতে পায়, মালুর ছেলেকেও দেখিতে পায়। তিতাসের জলে অনেক মাছ, মালুর ছেলে স্ফূর্তি রসাইয়া ওঠে। জালের দিকে চোখ রাখিয়া যেন ওদিকে মোটেই খেয়াল নাই এমন ভাব দেখাইয়া গান গাহিয়া ওঠে। আগে ছিলাম ব্রাহ্মণের মাইয়া, করতাম শিবের পূজা, জালুয়ার সঙ্গে কইরা প্রেম, কাটি সনে সুতারে নছিবে, এই ছিল। বউ ঠিক শুনিতে পাইবে। গ্রামের পর খাল, নৌকাখানা হয়তো সেখানে ঢুকিয়া পড়ে। সাপের জিহ্বার মতো চকিতে সে খাল গ্রামখানাকে ঘুরিয়া কোথায় পলাইয়া গিয়াছে, হয়তো আরও দূরে গিয়াছে, আরও কয়েকখানি গ্রামের পাশ দিয়া জের টানিতে টানিতে গিয়া তাহারই কোনোটাকে বউকে লইয়া যাইবে। খালের পাড়েই বাড়ি, ছোট্ট ছেলেপিলেরা তৈরি হইয়া আছে, বউকে কি করিয়া চমকাইয়া দিবে। তৈরি হইয়া আছে হয়তো আরও কেউ। খালটা এইখানে শুকাইয়া গিয়াছে, এইখানে নৌকা হইতে উঠিয়া বউকে খানিকটা হাঁটিয়া যাইতে হইবে। সে শিল্পী শান্ত সবুজ সুন্দর রঙে ক্ষেতগুলির বুকে বুকে যে নকশা আঁকিয়া রাখিয়াছে, তাহারই আল দিয়া বউকে হাঁটিতে হইবে। তিতাসের তীরে না থাকার কি কষ্ট! যে বউয়ের যাওয়ার বাড়ি একেবারে তিতাসের তীরে, কর্মচঞ্চল ঘাটখানাতে তার নৌকা লাগে। 10 জোড়া নারীর চোখের দরদে স্নান করিয়া সে বউ নৌকা থেকে নামে। তারপর বাপের বাড়ি হইলে এক দৌড়ে ঘরে ঢুকিয়া ছোট ছোট ভাই বোনদের বুকে চাপিয়া ধরে, আর স্বামী বাড়ি হইলে পিঠের কাপড় শুদ্ধ টানিয়া তুলিয়া ঘোমটা বড় করে। তারপর আগে পিছে 2-4 জন নারীর মাঝখানে থাকিয়া ধীরে ধীরে জড়িত পায়ে বাড়ির পথটুকু অতিক্রম করে। পথটুকু অতিক্রম করিয়া জমিলা বাহির বাড়ির মসজিদ লগ্ন মক্তবের কোণে পা দিয়া একবার পিছন ফিরিয়া চাহিল। তার স্বামী মাঝির সঙ্গে তখনও কেরাইয়া নিয়া দরদস্তুর করিতেছে। লোকটা যেন কি! 2-1 আনা ফেলিয়া দিলেই মাঝি খুশি হইয়া চলিয়া যায়। বুড়া মাঝি যা খাটিয়াছে, সঙ্গে মাত্র 2 ননদ, তাও ননদের ছোট সংস্করণ। সন্ধ্যা ঘনাইয়া আসিয়াছে, ভয় করে না বুঝি? লোকটা যেন কি! তাদের আসিতে বলিয়া নিজে আসিতেছে না। বাড়ির পথে বড় বড় ঘাস, সাপ বাহির হইয়াছে হয়তো। ব্যাঙ মনে করিয়া তখনই জমিলার পায়ের বুড়ো আঙুলে যদি ছোবল দেয়। ছমির মিয়া সাহেবী লোক, কাউকে 1 পয়সা ঠকায় না, বেহুদা কাউকে 1 পয়সা বেশিও দেয় না, সব কাজ ওজন করে করে। মাঝি হার মানিয়া নৌকায় গিয়া উঠিলে ছমিরের মনে অনাহুত এক ছুপ প্রসন্নতা রং গুলাইয়া দিল। আজ তার কিসের রাত? এ রাতে কেউ কোনোদিন মাঝিকে ঠকায়? কেউ যেন না ঠকায়। মাঝি 10 মিনিট ঝগড়া করিয়া যাহা পায় নাই, 1 মিনিট চুপ করিয়া তাহার 4 গুণ পাইল। চকচকে সিকিটা সাদা নদীর খোলসা অল্প আলোকে ভালো করিয়া দেখিয়া লইয়া লগিতে ঠেলা দিল। ছমির কাছে আসিলে জমিলার মনে হইল এতক্ষণ এতগুলি সাপ তার পায়ের বুড়ো আঙুল দুটিকে ঘিরিয়া কিলবিল করিতেছিল, এখন সব কয়টা সরিয়া পড়িয়াছে। কি ভালো তার মানুষটি! কিন্তু তার চাইতেও ভালো একজনকে
সে দেখিয়া আসিয়াছে সেই মালোপাড়ার ঘাটে। বড় ভালো লাগিয়াছে তার মানুষটাকে, প্রথম দৃষ্টিতেই সে তাকে ভালোবাসিয়া ফেলিয়াছে। সেও কি তেমনই ভালোবাসে নাই, তেমন অনুরাগের ভরে চাহিয়াছিল? আর কেমন মানুষ গো! একবার দেখিয়াই মনে হইল যেন কতবার দেখিয়াছি। বেলা ফুরাইতেছে, একটু একটু বাতাস বহিতেছে, আর সেই বাতাসে আমার শাড়ির বেড়া খুলিয়া গেল। আর তখনই কাকে আমি দেখিতে পাইলাম। যদি না খুলিত তবে তো দেখিতেই পাইতাম না। এমনই কত লোককে যে আমরা দেখিতে পাই না, অথচ দেখিতে পাইলে এমনই করিয়া আপন হইয়া যাইত। আমরা কাকে আর দেখি? যে দেখাইবার সেই দেখায়। তা না হইলে সে যখন জলে ঢেউ খেলাইয়া কলসি ডুবাইল, ঠিক সেই সময়ে আমার শাড়ির বাঁধন খুলিল কেন? বর্ষায় আমার বাপ ওদের গায়ে ভিজা নালিতার আটি বোঝাই নৌকা লইয়া যায় পাট তুলাইবার জন্য। আবার যখন বাপের বাড়ি যাইব, বাপকে বলিয়া রাখিব, এই রকম মেয়েটি দেখিতে ঠিক আমার মতো। তার বাপকে বলিয়া রাখিও, আমার মেয়ে তোমার মেয়ের সঙ্গে সই পাতিতে চায়, তুমি রাজি আছো কি না? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।